হ্যালো মামুন বলো। ঢুকতেছি, ওই যে একটু নেট প্রবলেম করতেছে তো দেখতেছি। কাউসার স্টার্ট নিচ্ছে না, দেখি লোডিং দেখাচ্ছে, লোডিং দেখাচ্ছে নিচে লাইভ ইজ স্টার্টিং হচ্ছে। নেটই ছিল তাহলে আমাদের বলে লগইন স্টার্ট নেবে কিন্তু লেট হচ্ছে, নেটের কোনো ইস্যু হচ্ছে। আরে লাইভ বের করে দিচ্ছে, লাইভ থেকে শুরু হয়ে গেছে। ওকে ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার, কেমন আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? আজকে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আমি জানি না যে যদি ঠিকঠাকভাবে ক্লাসটা নেওয়া যায় তাহলে তো হলোই। ওকে জি ওকে, আমার কথা শোনা যাচ্ছে কিনা আমাকে একটুখানি জানাবেন। ঠিক আছে ওকে, আজকে একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে অনেক বেশি, হঠাৎ করে নেটওয়ার্ক প্রবলেম করতেছে, তো আমার কথা কি শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানান। ওকে সো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত। আমাকে একটু জানাবেন যে আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার কিনা। তো একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে আজকে একটু ঢুকতে লেট হয়ে গেল। ওকে তো ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি না না ডাকসু তো একটা ফ্যাক্ট। ডিসকাশন গ্রুপে আপনাদের সব পোস্টই অ্যাপ্রুভ করা হয়, আলাদা টিচার রাখলাম আপনাদের ডিসকাশন গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ করার জন্য। এই যে রাইট নাও আমি আপনাদের গ্রুপে ঢুকে দেখি যে এক মানে পোস্ট হচ্ছে পেন্ডিং পোস্ট, যেগুলো এগুলো অনেক আগের পোস্টের জন্য অ্যাপ্রুভ করা হচ্ছে না, রিসেন্ট পোস্ট নাই, রিসেন্ট পোস্ট দিন তাহলেই হবে। ওকে শোনা যাচ্ছে, তাহলে আমরা শুরু করে দিই। আমরা আচ্ছা ঠিক আছে, আজকে একটু নেটওয়ার্ক ইস্যু ছিল, নেটওয়ার্ক সমস্যা ছিল, তো ঠিক আছে, আশা করি আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। আমাকে একটুখানি জানাবেন যে সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক, এবং আমরা আলোচনা করব প্যারীচাঁদ মিত্র এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দুজন সাহিত্যিক এবং ব্যাকরণের ছোট্ট একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ হ্যাঁ, একটু সামান্য নেটওয়ার্ক প্রবলেম আছে, হোপফুলি ক্লাস নেওয়া যাবে। আচ্ছা তাহলে চলেন আমরা শুরু করে দিই। আচ্ছা পদাশ্রিত নির্দেশক কি? ধরেন আমরা যদি বলি যে, ধরেন আমি যদি বলি, আমি একটু এইখানে একটু লিখি তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। সো খেয়াল করে দেখেন, ধরেন আমি যদি বলি যে এই যে একটি, ঠিক আছে, এই একের সাথে যখন আমরা টি যুক্ত করি, যদি বলেন যে একটি, ঠিক আছে, তাহলে এই একের সাথে হচ্ছে টি যুক্ত করলাম, ঠিক আছে, তাহলে এই একের সাথে আমি যখন টি যুক্ত করলাম তখন এই টিটা কি বলেন তো? একের সাথে যখন আমি টি যুক্ত করলাম তখন এই টিটা কি আমাকে বলেন? একের সাথে যখন টি যুক্ত করলাম তখন এই টিটা কি বলেন? এই টিটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত নির্দেশক। এখন আসেন পদাশ্রিত নির্দেশক জিনিসটা কি, আগে এটা বুঝতে হবে। অর্থাৎ যে সকল
যে সকল শব্দাংশ পদের আশ্রয়ে ব্যবহৃত হয়। যেমন আমাকে বলেন এই যে আলাদা টি, এটা কি কোনো শব্দ? বলেন তো, এটা কি কোনো শব্দ? বলেন বলেন, এটা কি কোনো শব্দ? ওকে, তাহলে এটা কিন্তু কোনো শব্দ না। এটা হচ্ছে কি, এটা কোনো শব্দ না, এটা হচ্ছে একটা শব্দাংশ। তো এইটা যেই কাজটা করলো সেটা হচ্ছে ও এখানে এসে পদের সাথে আশ্রয় নিল, এবং আশ্রয় নিয়ে সে একটা জিনিস নির্দেশ করতেছে। কি নির্দেশ করতেছে? কখনো নির্দিষ্ট করে, কখনো অনির্দিষ্ট করে। এই যে টিটা আছে এটাকে বলে, এটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। ঠিক আছে, এরকম পদাশ্রিত নির্দেশক কি আছে? যদি বলি টা, টি, ঠিক আছে, খানা, খানা, খানি, ঠিক আছে, গাছা, গাছি, এইগুলো হচ্ছে পদাশ্রিত নির্দেশক। এগুলো কি? এগুলো হচ্ছে পদাশ্রিত নির্দেশক। ওকে, তাহলে হোপফুলি পদাশ্রিত নির্দেশকের কনসেপ্ট আমরা বুঝতে পারছি। এইবার আসেন আমরা একটুখানি যদি এখানে যদি দেখি, ঠিক আছে। আচ্ছা, এইবার আসেন আমরা দেখি এখানে যে কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয় বা পরে, এই যে দেখেন পদের আশ্রয় কিংবা কি বলছে পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে। কি করবে? নির্দিষ্টতা জ্ঞাপন করবে, সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে। এগুলোকে বলে কি? এগুলোকে বলে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক। এগুলোকে কি বলে? পদাশ্রিত অব্যয়, বা এগুলোকে বলে পদাশ্রিত নির্দেশক। আচ্ছা ধরেন আমি যদি বলি যে একটি কলম না বলে আমি যদি বলি এক কলম, আচ্ছা এটা কি কখনো হবে? বলেন। ধরেন আমি বললাম আমাকে একটি কলম দাও, এটা না বলে আমি যদি বলি এক কলম, আমাকে এক কলম দাও, এটা হবে? বলেন, এটা কিন্তু হবে না। সুতরাং আমাকে বলতে হবে কি? আমাকে বলতে হবে একটি। এই যে টিটা বসে, এটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। তো এখানে পদাশ্রিত নির্দেশক গুলো দেওয়া আছে, যেমন দেখেন টা, টি, খানা, খানি, গাছা, গাছি, এগুলো হচ্ছে কি এক বচনের ক্ষেত্রে ব্যবহার হয়। এক বচনের ক্ষেত্রে কি হয়? ব্যবহৃত হয়। ওকে, এই ভাইয়া সাউন্ড আসছে। ওকে, তো আসেন আমরা একটু দেখি। এই যে এখানে যে ব্যাপারগুলো আছে এগুলো হচ্ছে কি? এগুলো এক বচনের ক্ষেত্রে ব্যবহার হয়। আবার বহু বচনের ক্ষেত্রেও কিছু জিনিস আছে পদাশ্রিত নির্দেশক যেগুলো ব্যবহৃত হয়। যেমন খেয়াল করে দেখেন, সে আমি যদি বলি যে মানুষগুলি, তাহলে এই যে দেখেন এই যে গুলি আছে, এটা কিন্তু বহু বচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মানুষগুলি দ্বারা কি একজন বুঝায়? বলেন তো। এক্সট্রা সাউন্ড হচ্ছে, যে বাহিরে কথা হচ্ছে, তো এই জন্য আমি থামাই দিছি, সমস্যা নাই। তাহলে দেখেন এই যে মানুষগুলি, এরপর দেখেন এই যে লোকগুলো, এই যে এগুলো আছে এগুলো কি বলে? এগুলোকে বলে, এগুলো হচ্ছে পদাশ্রিত নির্দেশক। ঠিক আছে, এরপর হচ্ছে আমগুলো, তারপর হচ্ছে আমগুলো, তারপর হচ্ছে আপনার দেখেন এই যে পটলগুলি, এই যে গুলিন, পটল গুলিন, এগুলো কিন্তু বহু বচনের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে কথা বোঝা গেছে? তাহলে পদাশ্রিত নির্দেশকের বেসিক জিনিসটা কি ধরতে পারছেন? বলেন তো, যে পদাশ্রিত নির্দেশক কখনো এক বচন নির্দেশ করে, পদাশ্রিত নির্দেশক কখনো বহু বচন নির্দেশ করে। বুঝা গেছে? পদাশ্রিত নির্দেশক কখনো এক বচন নির্দেশ করে, পদাশ্রিত নির্দেশক ঝুম করে নিলে ভালো হয়। ভাই ঝুম করার কি আছে? পুরো বোর্ড স্পষ্টভাবে দেখা যাচ্ছে, ঝুম করার কি আছে? মানে প্রতিদিন তো এভাবেই ক্লাস নিই, তো আলাদা আবার জুম করতে হবে কেন? ফন্ট তো এই যে পুরো স্লাইডে, তো পুরো বোর্ড জুড়েই তো ফন্ট, এরপরও আবার জুম করতে হবে কেন? ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন এখন আমরা এরপর যেটা পড়বো সেটা হচ্ছে এখানে আমরা এই জিনিসগুলোই পড়বো, যে পদাশ্রিত নির্দেশক কখন স্বল্পতা বুঝায়, আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। পদাশ্রিত নির্দেশক কখন স্বল্পতা বুঝায়, স্বল্পতা বুঝায়, ঠিক আছে? এই স্বল্পতা বুঝায় কখন, এটা আমরা জানবো। অর্থাৎ কোনো পরিমাণ বা কোনো কিছু বুঝাতে স্বল্পতা বুঝায়। যেমন খেয়াল করে দেখেন এই যে এখানে আমাদের যেই এগুলো যে যুক্ত আছে, এই যে টে, টুক, টুকুন, টু, গোটা, হ্যাঁ, প্রবৃত্তি, এগুলো যখন আমরা বাক্যে যখন বসাই তখন এগুলো কি হয়? স্বল্পতা বুঝায়। যেমন খেয়াল করে দেখেন, ধরেন আমি যদি বলি যে চারটা ভাত, এই যে চারটা ভাত, এখন বলেন আমি যদি বলি আমাকে চারটা ভাত দাও, তার মানে কি? জুমে আপনাদের ক্লাস হবে, আপনাদের ক্লাস হবে ফেসবুকে, মানে এই জিনিসটা কেমন অবান্তর না বলেন? আপনাদেরকে বলা হয়েছে যে ক্লাস ফেসবুকে হবে, আপনাদেরকে বলে দেওয়া হয়েছে ক্লাস ফেসবুকে লাইভ হবে, ওয়েবসাইটে রেকর্ড থাকবে, সবকিছু। এখন মানে কোর্সে ভর্তি হওয়ার পর কেউ যদি বলে ভাই জুমে ক্লাস নেন, তাহলে মানে জিনিসটা কেমন বলেন? ওকে, আসেন, জুমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যারা, তারা জুমে ক্লাস করতে পারে না। নেটওয়ার্ক, জুমে ক্লাস করতে গেলে যে নেটওয়ার্ক লাগে, ওই নেটওয়ার্কটা যারা অনলাইনে সাধারণত আমাদের কোর্সে ভর্তি হয়, অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে গ্রাম অঞ্চল থেকে ক্লাস করে। তো ফেসবুকে লাইভই তারা ঠিক মতো করতে পারে না, রেকর্ড ক্লাস দেখে ওয়েবসাইট থেকে। কথা বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আমি যদি এই কাজ যদি করি, আমার তো আগে কোর্সগুলো জুমে আমি ক্লাস করতাম, কিন্তু জুমে ক্লাস নিলে আসলে সবার জন্য এটা, জুমটা সবার জন্য না, এই জন্য সবাই আসলে এটা সবার জন্য ইউজফুল জিনিস না এটা। আচ্ছা, তাহলে কথা কি বোঝা গেছে? এবার আসেন কি টে, টে, টুকু, টুকুন, এগুলো গোটা, এগুলো কি বুঝায়? যেমন আমি যদি বলি চারটে ভাত দাও, আচ্ছা তার মানে কি আমাকে অনেক ভাত, আমি যদি কারো কাছে গিয়ে বলি, যদি বলি চারটে ভাত দাও, তাহলে বলেন ভাত কি অনেক, অনেক ভাতের কথা বলছি না অল্প ভাতের কথা বলছি?
বলেন তো? অনেক ভাতে, আমি কারো বাড়িতে গিয়ে যাবো 4টে ভাত দাও, তার মানে আমাকে অল্প ভাত দাও, আমার অনেক ক্ষুধা লাগছে কিন্তু ভাত দাও অল্প। আমি যদি বলি যে দুধটুকু খেয়ে ফেলো, আচ্ছা দুধটুকু খেয়ে ফেলো তার মানে কি? দুধ কি অনেক বেশি? তার মানে বোঝাচ্ছে সামান্য দুধ। তো এগুলো কি বোঝায়? এগুলো বোঝায় স্বল্পতা। এখন আমাদেরকে দুইটা জিনিস জানতে হবে, যে এই যে এক কখন নিরর্থক অর্থ প্রকাশ করে। এই যে একটা যে বসে, এই এক শব্দটি এটা কখন অনির্দিষ্টতা প্রকাশ করে। অনির্দিষ্ট মানে কখন এটা নির্দিষ্ট করে বুঝায় না। এখানে দুইটা নিয়ম। একটা হচ্ছে যদি এক শব্দের সাথে টা বা টি যুক্ত হয়, এই নিয়মটা মনে রাখবেন, এক শব্দের সাথে যদি টা বা টি যুক্ত হয় তাহলে সেটা অনির্দিষ্ট বুঝায়। আমি এখানে আপনাদেরকে সংক্ষেপে লিখি, এই এক শব্দের সাথে এক প্লাস টা বা টি এগুলো যুক্ত হলে সেটা অনির্দিষ্ট বুঝায়। এটা নিয়ম, হ্যাঁ, অনির্দিষ্ট বুঝায়। এখন আপনি প্র্যাকটিক্যালি জিনিসগুলো মিলাইতে যায় না, তাহলে কিন্তু মিলবে না যে একের সাথে টা টি যুক্ত হলে কিভাবে অনির্দিষ্ট বুঝায়। কিন্তু জিনিসটা এটাই, মানে এটা নিয়ম। তো এটা হচ্ছে প্রথম নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে যদি এক ছাড়া অন্য শব্দ যদি হয়, অন্য সংখ্যা, এই অন্য সংখ্যার সাথে যদি টা বা টি যুক্ত হয়, অন্য সংখ্যার সাথে যদি টা বা টি যুক্ত হয় তাহলে সেটা নির্দিষ্টতা বুঝায়। সেটা কি বুঝায়? সেটা নির্দিষ্টতা বুঝায়। বুঝছেন? সেটা কি বুঝায়? নির্দিষ্টতা বুঝায়। আসেন এবার আমরা কিছু উদাহরণ দিই, আপনারা একটু উদাহরণগুলো দেখে আপনারা আগে আইডেন্টিফাই করেন যে আপনারা এই উদাহরণগুলো বুঝেন কিনা। ওকে, ধরেন আমি যদি বলি নাম্বার 1, এক্সাম্পল 1। তো প্রথম এক্সাম্পলে বললাম যে, আমি বললাম যে একটি আম দাও, তাহলে একটি আম দাও, বলেন এই লাইনটা দ্বারা নির্দিষ্টতা বুঝায় না অনির্দিষ্টতা বুঝায়? বলেন তো, একটি আম দাও। এগুলো এই 9-10 এর আপনারা যে ব্যাকরণ, হ্যাঁ 9-10 এর যে ব্যাকরণ, ওই ব্যাকরণ বইতে এগুলো আপনারা আছে, 9-10 এর ব্যাকরণ বইতে, এবং 9-10 আপনারা এগুলো পড়ে আসার কথা। আচ্ছা, এরপর আসেন আমরা একটু দেখি, এরপর আরেকটা এক্সাম্পল দিই। আমি যদি বলি যে, ধরেন আমি যদি বলি যে, আমি বললাম যে 7টি কম্বল আনো। এবার বলেন কি হবে? তাহলে এই যে দেখেন নিয়মের সাথে আপনি কিন্তু মিলাই পড়তে পারতেছেন। একের সাথে টা বা টি যুক্ত হলে সেটা কি বুঝায়? একের সাথে টা বা টি যুক্ত হলে সেটা হচ্ছে অনির্দিষ্টতা বুঝায়। আর অন্য সংখ্যার সাথে টা বা টি যুক্ত হলে সেটা কি বুঝায়? নির্দিষ্টতা বুঝায়। তাহলে বুঝতে পারতেছেন আমাদের এক্সাম্পল 1 এটা কি বুঝায়? অনির্দিষ্টতা। এক্সাম্পল 1 কি বুঝায়? অনির্দিষ্টতা। ওকে, আর এক্সাম্পল 2 এটা যেহেতু এক ছাড়া অন্য সংখ্যা, এখানে 2 হইতে পারে, 3 হইতে পারে, 5 হইতে পারে, 10 হইতে পারে, যা হইতে পারে, অর্থাৎ এক ছাড়া অন্য সংখ্যা হলে নিয়ম অনুযায়ী সেটা আবার কি বুঝায়? নির্দিষ্টতা বুঝায়। সেটা কি বুঝায়? সেটা নির্দিষ্টতা বুঝায়। কথা কি বোঝা গেছে? এটুক পর্যন্ত কি বোঝা গেছে? ক্লিয়ার? এটুক পর্যন্ত কি ক্লিয়ার? আমাকে কমেন্টে জানান। ওকে, তাহলে বোঝা গেছে? কথা কি ক্লিয়ার? ওকে, এই যে এখন এই যে দেখেন অলরেডি এখন আপনার কাছে মনে হইতেই পারে যে এখানে তো একটি আম বলাই আছে, তাহলে ভাই এটা আবার অনির্দিষ্ট হইলে কেন? ভাই এটাই কথা, মানে এটাই নিয়ম। এই জন্য আমি বলছি আপনি আমি প্রথমে কিন্তু একটা কথা বলতেছি, বাস্তবতার সাথে মিলাবেন না। এটা ব্যাকরণের নিয়ম, নিয়ম অনুযায়ী আপনার পরীক্ষাতে আসবে। কথা কি বুঝাইতে পারছি? অ্যাকচুয়ালি এখানে যে কনসেপ্ট থেকে দেওয়া হয়েছে, ধরেন একটি আম আনো, তার মানে অনেকগুলো আম আছে, আপনি কোন আমটা আনবেন দিস ইজ নট ফিক্সড। তো এখন 7টা আম আনো, এখানে আপনি যে কোনো 7টা আমও আনতে পারেন, মানে জিনিসটা বাস্তবতার সাথে ওভাবে রিলেভেন্ট না। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে নিয়ম যেটা আছে ওইটাই পড়বেন। আচ্ছা, এরপর দেখেন নিরর্থক অর্থে টি বা টা এর ব্যবহার। অর্থাৎ নিরর্থক অর্থ যখন হবে, নিরর্থক অর্থে টি বা টা এর ব্যবহার। নিরর্থক অর্থের সাথে কনসেপ্টটা একটু বুঝাই। অর্থাৎ কিছু কিছু আছে নিরর্থক অর্থ, নিরর্থক অর্থের ব্যাপারটা আগে বুঝতে হবে। অর্থাৎ কোনো অর্থই দেয় না, নিরর্থক অর্থ। নিরর্থক অর্থের কনসেপ্টটা কি? অর্থাৎ কোনো অর্থই দিবে না এমন কিছু ব্যাপার আছে, মানে কোনো অর্থই দেয় না এমন একটা ব্যাপার। ঠিক আছে, একটু খেয়াল করেন, নিরর্থক অর্থ অর্থাৎ কোনো অর্থই দিবে না। অর্থাৎ কিছু কিছু জায়গাতে টা বা টি এগুলো কোনো অর্থই দেয় না। আসলে আমরা উদাহরণটা দেখি, যেমন খেয়াল করেন, নেকামিটা রাখো এবার, নেকামিটা রাখো এবার। আচ্ছা এবার বলেন নেকামিটা রাখো এবার, এই যে এখানে যে টা যে যুক্ত হলো, নেকামিটা রাখো এবার, ঠিক আছে, এখানে যে টা যুক্ত হলো, তাহলে এইখানে টা যুক্ত হলে এবার খেয়াল করে দেখেন, এই যে এখানে যে টা যুক্ত হলো, এখানে টা যুক্ত হইলে এবার আমাকে বলেন তো এই টাটা কি নির্দিষ্ট অনির্দিষ্ট কোনো কিছু বুঝাচ্ছে? ইভেন আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি টাটা উঠাইও দেন, আপনি যদি খালি এইটা বলেন যে নেকামি রাখো, তাহলেও হবে। তার মানে টা এখানে ভ্যালুলেস,
মানে টা বসাইলেও যেটা, না বসাইলেও সেটা। এই যে ভ্যালুলেস যে ব্যাপারটা, এই ভ্যালুলেস ব্যাপারটার কারণে এইখানে কি হইলো, এই টাটা হচ্ছে নিরর্থক অর্থ প্রকাশ করে, বুঝছেন? আচ্ছা আবার খেয়াল করেন, ধরেন আমি যদি বলি যে, আমি বললাম যে সারাটা সকাল তোমার অপেক্ষায় ছিলাম, সারাটা সকাল তোমার অপেক্ষায় ছিলাম, ঠিক আছে? সারাটা সকাল তোমার অপেক্ষায় ছিলাম, সারাটা সকাল তোমার অপেক্ষায় ছিলাম। এবার বলেন এখানে টাটা যদি উঠাই দেন, আপনি এখান থেকে টাটা ধরেন উঠাই দিলেন, ঠিক আছে? আপনি এখান থেকে টাটা উঠাই দিলেন, ভেরি গুড। সেখান থেকে টাটা উঠাই দিলে আপনি যদি খালি এটা বলেন সারা সকাল তোমার অপেক্ষায় ছিলাম, সারা সকাল তোমার অপেক্ষায় ছিলাম, তাহলে হয় মানে সারা সকাল তোমার অপেক্ষায় ছিলাম, তাহলে এর কোনো অর্থ আছে নাই। তো এই জন্য এই টাটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালুলেস। মানে ভ্যালুলেস মানে হচ্ছে যেটা না বসাইলেও হয়। তো যেটা না বসাইলেও হয় ওইটাকে কি বলো, ওইটাকে বলো ওইটা হচ্ছে নিরর্থক অর্থ প্রকাশ করে। তাহলে বুঝতে পারছেন তা কখন নিরর্থক অর্থ প্রকাশ করে, এই কনসেপ্টটা কি ক্লিয়ার বলেন তো? তা কখন নিরর্থক অর্থ প্রকাশ করে এটা কি বোঝা গেছে? তা কখন নিরর্থক অর্থ প্রকাশ করে বুঝতে পারছেন বলেন তো? বুঝা গেছে? ওকে, ভেরি গুড। এরপর আসলে আমরা একটুখানি যাই গোটা, তারপর যে খানা খানি এগুলো কখন বসে, এখানে এটা দেওয়া আছে। তো মনে রাখবেন একটা পদাশ্রিত নির্দেশক আছে যেটা শব্দের আগে বসে, এই একটা পদাশ্রিত নির্দেশক এটা সবসময় শব্দের আগে বসে, বাকি সব পদাশ্রিত নির্দেশক সবার পরে বসে, শব্দের পরে বসে। তো এখন খেয়াল করে দেখেন, তো কিছু জিনিস আপনাদেরকে এখানে একটু বলি, যেমন খেয়াল করে দেখেন গোটা দেশ সরকার হয়ে গেল, ঠিক আছে? গোটা দেশ সরকার হয়ে গেল। আচ্ছা এবার বলেন গোটা দেশ সরকার হয়ে গেল, এই যে একটা বাক্য লিখলাম, এখন এই বাক্য দিয়ে পরীক্ষাতে মাঝে মধ্যে প্রশ্ন আসে, গোটা দেশ সরকার হয়ে গেল। আমি একটা বাক্যটা এখানে লিখি, গোটা দেশ হ্যাঁ সরকার হয়ে গেল, ঠিক আছে? গোটা দেশ সরকার হয়ে গেল। এইবার এখানে আমাকে একটু বলেন তো, গোটা দেশ সরকার হয়ে গেল, এখন বলেন এই গোটাটা কি এখানে নির্দিষ্ট অর্থ দিচ্ছে না অনির্দিষ্ট অর্থ দিচ্ছে? দেখি পারেন কিনা বলেন। মানে এটা কি নির্দিষ্ট অর্থ দিচ্ছে নাকি অনির্দিষ্ট অর্থ দিচ্ছে? আপনি আপনার কমন সেন্স থেকে আগে উত্তর করেন, পরে আমি এটা সলভ দিচ্ছি। ওকে, তাহলে এই যে ভেরি গুড, আপনারা বুঝতে পারছেন। তো ব্যাপারটা হচ্ছে কি যে, তো ব্যাপারটা হইলো ঠিক আছে, ওকে ভেরি গুড। তো হ্যাঁ ব্যাপারটা দেখেন, গোটা দেশ সরকার হয়ে গেছে, এখন মানে গোটা দেশ সরকার হয়ে গেছে মানে তো ডেফিনেটলি নির্দিষ্ট একটা দেশকে বোঝাচ্ছে। মানে আচ্ছা আমি যদি বলি গোটা দেশ সরকার হয়ে গেছে, তার মানে কি আপনি পৃথিবীর কোন দেশকে বুঝাইতেছেন? এটা নট ফিক্সড এরকম না, তার মানে বুঝতে পারতেছেন গোটা এখানে নির্দিষ্ট অর্থ দেয়। এটা পরীক্ষাতে অনেকবার আসছে, নির্দিষ্ট অর্থ দেয়, ঠিক আছে? নির্দিষ্টতা জ্ঞাপন করে বা নির্দিষ্ট অর্থ দেয়, এটা পরীক্ষাতে প্রশ্ন আসার জন্য আমি এটা আলাদাভাবে আপনাকে আমি সলভ করে দিলাম, সমস্যা নেই। আচ্ছা এবার আশা করি এখানে মোটামুটি যেগুলো আছে এগুলো বুঝতে পারছেন। আবার খেয়াল করে দেখেন এই যে এখানে কিছু কনসেপ্ট আছে, এগুলো একটু বুঝেন। যেমন দেখেন পোয়াটেক দুধ দাও, তাহলে পোয়াটেক দুধ দাও, এখন পোয়াটেক দুধ দাও এখানে খেয়াল করে দেখেন এটা অনির্দিষ্টতা অর্থে, পোয়াটেক দুধ দাও, তাহলে পোয়াটেক দুধ দাও, এখন পোয়াটেক দুধ দাও এটা অনির্দিষ্টতা অর্থে। মানে পোয়াটেক দুধ দাও এখানে আসলে আপনি দেখা গেল যে আপনার কাছে 5 কেজি দুধ আছে, আপনি ওখান থেকে 1 পোয়া দিবেন, বা পোয়াটেক দুধ দাও, তার মানে এটা অনির্দিষ্টতা অর্থে। আবার খেয়াল করে দেখেন ওষুধটুকু খেয়ে ফেলো, এটা আবার নির্দিষ্ট অর্থে। আচ্ছা এখানে মানে বেসিক জিনিস আসলে বুঝতে হবে, হ্যাঁ? বুদ্ধিজীবী আসছে যে অনির্দিষ্ট কারণ দেশের কোন জায়গায়, গোটা দেশ ধ্বংস হয়ে গেল মানে কি দেশের, গোটা দেশ ধ্বংস হয়ে গেল মানে কি দেশের কোন একটা অংশ ধ্বংস হয়েছে? গোটা দেশ ধ্বংস হয়ে গেল মানে তো পুরো দেশই ধ্বংস হয়ে গেল, এটা বুঝাচ্ছে। আচ্ছা এবার খেয়াল করেন, এখন দেখেন সবটুকু ওষুধ খেয়ে পেলো। আচ্ছা ধরেন আপনার মা আপনারে বলছে যে সবটুকু ওষুধ খেয়ে পেলো, তার মানে কি ওষুধ কি নির্দিষ্ট না? সবটুকু ওষুধ মানে যা আছে তুমি তাই খেয়ে ফেলো, তার মানে তো নির্দিষ্ট, জিনিসটা তো অনির্দিষ্ট না, বুঝতে পারছেন? তো এটা বুঝতে হবে। পোয়াটেক দুধ দাও, পোয়াটেক দুধ দাও মানে কি খেয়াল করেন, পোয়াটেক দুধ দাও মানে ধরেন আপনার কাছে 5 কেজি দুধ আছে, আপনি পোয়াটেক ওখান থেকে পোয়াটেক দিবেন। আপনি ধরেন যে দুধ বিক্রি করে গোয়ালার কাছে গিয়ে বললেন যে পোয়াটেক দুধ দাও,
এখন তার কাছে মনে করেন যে 5-6টা পাতিল আছে, পাত্র আছে, ওই 5-6টা পাত্র থেকে সে কোন পাত্র থেকে দিবে এটা কিন্তু ফিক্স না, তার মানে এটা অনির্দিষ্ট। আবার সবটুকু ওষুধ খেয়ে ফেলো, তার মানে যা ওষুধ আছে তুমি তাই খেয়ে ফেলো, কথা বুঝছে, যা ওষুধ আছে তুমি তাই খেয়ে ফেলো, তার মানে এটা কিন্তু নির্দিষ্ট। মানে জিনিসগুলো বাস্তবতার সাথে হুবহু মিলে না, একদম অ্যাকুরেট মিলবে না, বাট মনে রাখার জন্য যা যা দরকার আমি সেটা আপনাকে বলতেছি, ঠিক আছে। এরপর আরো কিছু জিনিস আছে, যেমন কেতা, তা, পাটি, এই তিনটা আবার আমাদের কি পদাশ্রিত নির্দেশক, এগুলা পরীক্ষাতে প্রশ্ন আসে। কেতা, তা, পাটি, ওকে, কেতা, তা, পাটি, কেতা, তা, পাটি, কেতা, তা, পাটি, কেতা, তা, পাটি, এগুলো পদাশ্রিত নির্দেশক। আসলে আমরা কোশ্চেন সলভ করি 26তম বিসিএস, টাটি, খানাখানি ইত্যাদি 26তম বিসিএস। এই এটা এটা এগুলো কি বলেন আপনারা তো আসলে ক্লাস যে নি আপনারা এই ভাই এটা পাঞ্জাবি পাঞ্জাবি শার্ট, আমি কখনো শার্ট টি শার্ট পরে ক্লাসে আসি না। তো আপনারা মানে আপনারা তো দেখেন যে আপনাদের ক্লাস নেই, কিন্তু আপনাদের ক্লাস নেওয়ার আগের কাহিনীগুলো তো আপনারা জানেন না, কি পরিমাণ সময় কি পরিমাণ স্ট্রাগল করা লাগে। আপনি জানেন আজকে সকালে আমি ঢাকা থেকে 7:10 আমি রংপুর গেছি, এয়ারে বিমানে রংপুর গেছি, রংপুর গিয়ে আমি আজকে সারাদিন রংপুর পড়াইছি। আমার 5টা পর্যন্ত আমার রংপুরে আমার ক্লাস ছিল, 5টা পর্যন্ত আমি রংপুরে পড়াইছি, অফলাইন পড়াইছি। এরপর আবার এয়ারে বিমানে করে আবার এয়ারপোর্ট নামছি, এয়ারপোর্ট নামে ডিরেক্ট এইখানে আইসা অফিসে, বাসায় যাই না, বাসায় গেলে সময় লাগবে, দেরি হয়ে যেতে পারে। অফিসে এসে ঢুকে আবার আপনাদের 10টায় ক্লাস। ইভেন বিমানে যে যাইতে যে প্রায় 40-45 মিনিট, আসতে 40-45 মিনিট, 40-45 মিনিট আপনাদের জন্য স্লাইড বানাইছি, ওই 40-45 মিনিট আপনাদের জন্য স্লাইড বানাইছি। মানে বিমানে উঠছি, আমার ম্যাকটা নিয়ে ল্যাপটপটা নিয়ে বসছি, বসে এই যে কাজ করছি, হচ্ছে নামতে বলছে যে সংকেত দিছে, চলে আসছি, নামছি, আবার উঠার সময় সেম উঠাই এটা নিয়ে বসছি। ইভেন যে বিমানে উঠলে দেখবেন ইয়ে দেয়, নাস্তা দেয়, সেই নাস্তাগুলো কিন্তু খাইতে পারি নাই, যখন যাওয়ার সময় খাইতে পারি নাই, পরে আসার সময় ব্যাগের ভিতরে ঢুকাই নিছি, আসার সময় সেম ওটা খাওয়ার। মানে আমি তো আপনাদের এই স্লাইড বানাইতে বানাইতে আমি যে কাজ করবো এটা আমার মানে আমি যেটা খাবো এইটাই ছিল, পরে আসার সময় ওইটা আবার ব্যাগে করে নিয়ে আসছি। ওকে, তো তাহলে এটা কি হবে বলেন তো, এটা হচ্ছে কি পদাশ্রিত নির্দেশক, এটা কি হবে পদাশ্রিত নির্দেশক। আচ্ছা এবার দেখেন, এক শব্দের সঙ্গে টাটি যুক্ত হলে বুঝায়, এক সঙ্গের সাথে, এই নিয়মটা আমরা পড়ছি, বলেন এটা কি হবে, এক সঙ্গের সাথে এক শব্দের সঙ্গে টাটি যুক্ত হলে কি হবে বলেন, এক শব্দে, তাহলে এটা নিয়মটা পড়ছি না, এক শব্দের সঙ্গে টাটি যুক্ত হলে কি বুঝায়, অনির্দিষ্টতা বুঝায়, স্যার অন্য শব্দ হলো নির্দিষ্টতা বুঝায়, তার মানে এটা কি হবে বলেন, এটার উত্তর হবে ক, এটার উত্তর কি হবে ক। আচ্ছা ভেরি গুড। এরপর এখন আমরা পরের প্রশ্নে যাই, এখানে বলছে যে কোনটি পদাশ্রিত নির্দেশক নয়, তাহলে বলেন এখানে কোনটা পদাশ্রিত নির্দেশক নয়, অর্থাৎ কোনটা আপনি পড়ে আসছেন, মানে কোনটা আপনি পড়েন নাই। এরপর বলছে পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়, পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয় কি প্রত্যয়ের মতো, বিভক্তির মতো, ধাতুর মতো, তারপর হচ্ছে সমাসের মতো। এবার বলেন পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয় কিসের মতো বলেন তো, পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয় কিসের মতো, দুইটা কোশ্চেন সলভ করেন দ্রুত। দেখতেছি যে নির্বাচনের কি অবস্থা, বুঝছেন আমাদের আসলে নির্বাচন নিয়ে অনেক আগ্রহ, উত্তেজনা, উদ্দীপনা অনেক বেশি, কজ আমাদের জেনারেশন আপনাদের জেনারেশন আমরা আসলে নির্বাচন আসলে জীবনে দেখি নাই তো কখনো, যখন হইছে আসলে তখন আসলে আমরা সবাই মোটামুটি ছোটই ছিলাম, তাই না, জানা যায় না এখনো কিছু। আচ্ছা ওকে, বুঝাতে পারছি, বলেন দ্রুত। ওকে গুড, বুঝতে পারছেন। আচ্ছা তাহলে পদাশ্রিত নির্দেশক কিসের মতো ব্যবহৃত হয়,
আচ্ছা তাহলে সবাই উত্তর করতেছেন, উত্তর হচ্ছে এই যে দেখেন এই প্রশ্নটা দেখেন, কোনটি পদাশ্রিত নির্দেশক না? আচ্ছা বলেন গুচ্ছ আপনি কোথাও পড়ছেন এখন পর্যন্ত? গুচ্ছ এটা কোথাও পড়ছেন, পাইছেন গুচ্ছ? না, তার মানে এটা ডেফিনেটলি এটা উত্তর হবে না, ডেফিনেটলি কি এটা উত্তর হবে না। ওকে, তাহলে এটা যদি উত্তর যদি না হয়, হ্যাঁ ওকে আচ্ছা এবার এটা দেখেন, এটা অনেকে দুইটা উত্তর করতে হবে, প্রত্যয়ের মতো আর একটা হচ্ছে বিভক্তির মতো। প্রথম কথা হচ্ছে প্রত্যয় এটাও শব্দের শেষে বসে, আবার বিভক্তি সাধারণত শব্দের শেষে বসে, ঠিক আছে? কিন্তু একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে বিভক্তি শব্দের শেষে বসে কিন্তু নতুন শব্দ গঠন করে না, প্রত্যয় শব্দের শেষে বসে কিন্তু নতুন শব্দ গঠন করে। যেমন খেয়াল করেন, চল এটা একটা শব্দ, এটার সাথে আমি যদি অন্ত যুক্ত করে দিই তাহলে হয়ে গেল চলন্ত, একটা নতুন শব্দ তৈরি করছে। তো বিভক্তি নতুন শব্দ তৈরি করতে পারে না। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি শেষ, এই শেষের সাথে বিভক্তি যুক্ত করলে শব্দটা একই থাকলো, অর্থ একই শেষে। এখন আমাদের পদাশ্রিত নির্দেশক কি নতুন শব্দ তৈরি করতে পারে? পারে না। তাহলে উত্তর ডেফিনেটলি বিভক্তির মতো হবে, বুঝছেন? বুঝতে পারছি? ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। এরপর দেখেন পদাশ্রিত নির্দেশক সাধারণত শব্দের কোথায় বসে বলেন? পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে বলেন তো? এরপর বলছে পদাশ্রিত নির্দেশকের অপর নাম কি? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। তো পদাশ্রিত নির্দেশকের অপর নাম হচ্ছে পদাশ্রয় অব্যয়, পদাশ্রিত অব্যয়, এটা আমি বলেই দিলাম, সমস্যা নেই। তাহলে এটা কি হবে বলেন? এটা তো একটু আগে আপনাদেরকে পড়াইছি, শেষে বসে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বুঝাইতে পারছি আপনাদেরকে, কথা ক্লিয়ার? আচ্ছা এইবার আসেন, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, এখন আমরা পড়বো হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো আমরা তাকে নিয়ে আলোচনা করব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই হবে এখানে, ঠিক আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো সবগুলো স্লাইডে একটু আছে, সমস্যা নেই। তো আসেন আমরা একটুখানি দেখি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে আমরা একটু সংক্ষেপে একটু আলোচনা করব। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি জন্মগ্রহণ করেন কোথায়? মেদিনীপুর জেলার, বর্ধমানে পশ্চিম মেদিনীপুর জেলায়। তার থেকে যেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে তিনি তার যেই ছদ্মনাম সেটা হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। এটা পরীক্ষাতে প্রশ্ন আসে, ছদ্মনাম কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, কস্যচিৎ উপজীব্য ভাইপোষ্য, সরি কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, এটা হচ্ছে তার ছদ্মনাম। এটা মনে রাখলেই হবে। তো তিনি একজন গদ্যকার ছিলেন, শিক্ষাবিদ ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন, অনেক কিছু তিনি ছিলেন। আচ্ছা তার যে বিদ্যাসাগর উপাধি, আচ্ছা তাকে বিদ্যাসাগর উপাধি, ঈশ্বরচন্দ্রকে তার বিদ্যাসাগর, আমরা তাকে বলি কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অ্যাকচুয়ালি বিদ্যাসাগর তো তার উপাধি। উপাধি আর ছদ্মনামের ভিতর পার্থক্য জানেন? উপাধি হচ্ছে যেটা মানুষ তাকে মানে কাউকে, যেমন ঈশ্বরচন্দ্র তো নিজেকে বিদ্যাসাগর বলতে পারে না, বিদ্যাসাগর মানুষ দেয় উপাধি, মানুষ কেউ কাউকে দেয়, মানুষ দেয়। কিন্তু ছদ্মনাম যেটা, ওই ছদ্মনামটা আসলে কেউ কাউকে দেয় না, ছদ্মনামটা মানে নিজেরটা নিজেই নেয়, বুঝছেন? আচ্ছা তো তাকে হচ্ছে আমি যদি একদম এখানে যদি সহজ করে যদি বলি, তাকে বেশ কিছু জায়গা থেকে, একবার না অনেকগুলো জায়গা থেকে তাকে আসলে বিদ্যাসাগর উপাধি দিয়েছেন। তিনি মোটামুটি মানে মাল্টি ট্যালেন্টেড একজন মানুষ ছিল। তো তার আসলে প্রকৃত নাম যেটা আমাদের এখানে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার আসলে প্রকৃত নাম কিন্তু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিল, হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শর্মা। তো তার মূলত এই বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি। এখন পরীক্ষাতে প্রশ্ন আসে যে তাকে আসলে বিদ্যাসাগর উপাধি দিয়েছে কে? তো বিদ্যাসাগর উপাধি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজে যখন পড়াশোনা করেছেন তখন সংস্কৃত কলেজের যেই ছিল, যেই প্রশংসাপত্র তাকে দিয়েছে, সেই প্রশংসাপত্রের মধ্যে তাকে সর্বপ্রথম বিদ্যাসাগর লেখে। এখন বিদ্যাসাগর কিন্তু শুধু ঈশ্বরচন্দ্রই না, আরো অনেক তখনকার সময় এরকম বিদ্যাসাগর উপাধিটা দিত। তাহলে আমাদের যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দিয়েছে কে, তাহলে বিদ্যাসাগর উপাধি দিয়েছে কে? সংস্কৃত কলেজ। কে উপাধি দিয়েছে? সংস্কৃত কলেজ তাকে বিদ্যাসাগর উপাধি দিয়েছে। এইটা পরীক্ষাতে প্রশ্ন আসে তার কৃতিত্বের জন্য। এরপর তিনি হচ্ছে বাংলা গদ্যের জনক। কেন তিনি বাংলা গদ্যের জনক? দেখেন রিটেনের প্রশ্ন আসে 29 BCS, এরপর হচ্ছে 33 BCS লিখিততে আসছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক কে এবং কেন? প্রথম কথা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগেও বাংলায় গদ্য লেখা হতো, মানে তিনি সর্বপ্রথম বাংলা গদ্য লিখছেন ব্যাপারটা এরকম না। বাট শিল্পসম্মত যেই গদ্য, সেই গদ্য প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম মার্জিত গদ্য তিনি লিখেছেন। এখানে দেওয়া আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগেও বাংলা গদ্য সাহিত্য রচনা হয়েছে, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পূর্বে যে সকল গদ্য রচনা হয়েছিল সেই সব গদ্য ছিল শিল্প গুণ বিবর্জিত। অর্থাৎ শিল্প গুণ বিবর্জিত মানে হচ্ছে সেগুলোতে গদ্যের যে মান, যে স্ট্যান্ডার্ড হওয়ার কথা, হ্যাঁ,
সেই স্ট্যান্ডার্ডটা আসলে সেখানে ছিল না। অনেকের ক্ষেত্রে অসংলগ্ন বাক্য সমষ্টি বিদ্যাসাগর সর্বপ্রথম সাধু গদ্যে একটি মান্য ধ্রুবক নির্দেশনা করেন। প্রয়োজন বোধে সেই গদ্যে চলিত ভাষায় গতিশীলতাকে যুক্ত করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কল্পনা ও স্বকীয় পাণ্ডিত্যের সংমিশ্রণে যে গদ্য ভাষার জন্ম দেয় তা হলো সরস, সুমধুর, সুশ্রাব্য, ছন্দময় ও গতিশীল। তো বুঝতেই পারতেছেন, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগেও আরো অনেকে গদ্য লিখেছে, কিন্তু বিদ্যাসাগর সর্বপ্রথম শিল্পমান, গুণ নির্ভর এবং সরস, সুমধুর, সুশ্রাব্য এবং ছন্দময় গদ্য বিদ্যাসাগর প্রথম লিখেছে। এই জন্য তাকে বলা হয়, তিনি হচ্ছেন বাংলা গদ্যের জনক। এখান থেকে পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসে। আচ্ছা আসেন, তার গুরুত্বপূর্ণ অনেক সাহিত্যকর্ম আছে। সব সাহিত্যকর্ম আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আমরা যেগুলো গুরুত্বপূর্ণ কেবল ওই জিনিসগুলো আমরা একটু পড়ার জন্য চেষ্টা করব। প্রথম হচ্ছে শিক্ষামূলক বর্ণ পরিচয়, যেমন এই বর্ণ পরিচয় এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়, এরপর হচ্ছে ব্যাকরণ কৌমুদী, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাকি ঋজুপাঠ, তারপর হচ্ছে সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, এগুলো পরীক্ষাতে আসতে পারে। আর এগুলো হচ্ছে মূলত তার শিক্ষামূলক গ্রন্থ। তাহলে আমার সাথে সাথে একটু পড়েন, বর্ণ পরিচয়, ঋজুপাঠ, বর্ণ পরিচয়, ঋজুপাঠ, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, ব্যাকরণ কৌমুদী। তাহলে এই দুটো হচ্ছে ব্যাকরণ গ্রন্থ। একটা হচ্ছে ব্যাকরণ কৌমুদী, আর একটা হচ্ছে সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, আর একটা হচ্ছে বর্ণ পরিচয়, আর একটা হচ্ছে ঋজুপাঠ। আবার বলছি, বর্ণ পরিচয়, ঋজুপাঠ, বর্ণ পরিচয়, ঋজুপাঠ। আমার সাথে সাথে পড়েন, বর্ণ পরিচয়, ঋজুপাঠ, বর্ণ পরিচয়, ঋজুপাঠ। এই বর্ণ পরিচয় হচ্ছে মানে বর্ণের বিভিন্ন বর্ণগুলোর বিভিন্ন পরিচয় দেওয়া হয়েছে, হ্যাঁ, অনেকটা শিশুতোষ টাইপের। তাহলে বর্ণ পরিচয়, ঋজুপাঠ, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, ব্যাকরণ কৌমুদী, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, ব্যাকরণ কৌমুদী। ওকে, এগুলো হচ্ছে তার শিক্ষামূলক গ্রন্থ। এরপর আসেন তার অনুবাদমূলক গ্রন্থ। তার গ্রন্থগুলোর ভিতরে তিনি হিন্দি থেকে বাংলাতে যেগুলো অনুবাদ করেছেন সেগুলোর ভিতরে একটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি কেন গুরুত্বপূর্ণ? কারণ এই গ্রন্থে বাংলা প্রথম জ্যোতিচিহ্নে তিনি সার্থক ব্যবহার ঘটিয়েছেন। জ্যোতিচিহ্ন প্রথম ব্যবহার হয় এই গ্রন্থে, জ্যোতিচিহ্ন প্রথম ব্যবহার হয়, জ্যোতিচিহ্ন প্রথম ব্যবহার হয়। তাহলে জ্যোতিচিহ্ন প্রথম কি হয়? জ্যোতিচিহ্ন প্রথম ব্যবহার হয় এই গ্রন্থে, ঠিক আছে? জ্যোতিচিহ্ন প্রথম ব্যবহার হয় কোন গ্রন্থে? বেতাল পঞ্চবিংশতি। এরপর আসেন সংস্কৃত থেকে, এটা হচ্ছে হিন্দি থেকে, ঠিক আছে? এরপর আসেন সংস্কৃত থেকে বাংলায়, তার ভিতরে গুরুত্বপূর্ণ যেটা শকুন্তলা, সীতার বনবাস, মহাভারতের উপক্রমণিকা, তারপর হচ্ছে ভামানাখ্যান। তো এগুলো না, এই দুটো একটু মনে রাখবেন। একটা হচ্ছে শকুন্তলা, এই শকুন্তলা আবার কোথা থেকে আসে এটা পরীক্ষাতে প্রশ্ন আসে, ঠিক আছে? এক্সামের যে সময় ওই সময় এক্সাম দিবেন। এক্সাম পার হয়ে যাওয়ার পরে এক্সামের কথা যদি বলেন তাহলে তো হবে না, এটা তো ক্লাস না যে এক্সামের ওই সিস্টেম। এক্সামের নির্দিষ্ট টাইম থাকবে, এই টাইম থেকে এই টাইমের ভিতরে আপনি এক্সাম, তো ক্লাসটা 1 ঘন্টা হয়, করতে পারলে করলেন, না করতে পারলে শেষ। কিন্তু এক্সাম তো হিউজ টাইম দেওয়া থাকে, আপনি মানে যে কোনো টাইমে আপনি বসে এক্সাম দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা এবার দেখেন, তো কালিদাসের অভিজ্ঞান শকুন্তম অবলক্ষ, মানে এটা থেকে তিনি মূলত বাংলায় শকুন্তলা লিখেছেন। তাহলে কালিদাসের অভিজ্ঞান শকুন্তম, অর্থাৎ এই শকুন্তলা গ্রন্থের আদি রচয়িতাকে কালিদাস। ওকে, আর সীতার বনবাস এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা এরপর দেখেন ইংরেজি থেকে তিনি লিখছেন। ইংরেজি থেকে যেগুলো লিখছেন এগুলো খুব গুরুত্বপূর্ণ কিছু আছে, তার ভিতরে একটা হচ্ছে বোধোদয়, যেটা এটা, তারপর যে বাংলার ইতিহাস, এটা গুরুত্বপূর্ণ না, জীবন চরিত, এরপর রয়েছে কথামালা, এটা খুব গুরুত্বপূর্ণ, ভ্রান্তিবিলাস খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ, এগুলো একটু ভালো করে পড়বেন। তাহলে আমরা একটু দেখি যে আমার সাথে সাথে একটু পড়েন, বাংলার ইতিহাস, বলেন বাংলার ইতিহাস, বাংলার ইতিহাস জীবন চরিত, বাংলার ইতিহাস জীবন চরিত্র, বাংলার ইতিহাস জীবন চরিত, নীতিবোধ, বাংলার ইতিহাস জীবন চরিত, নীতিবোধ, বাংলার ইতিহাস জীবন চরিত, তারপর কি নীতিবোধ, তারপর বোধোদয়, 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 কথামালা, 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 ভ্রান্তিবিলাস, 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 এই ভ্রান্তিবিলাস খুবই গুরুত্বপূর্ণ। এরপর মৌলিক গ্রন্থ, মৌলিক গ্রন্থ খুবই গুরুত্বপূর্ণ। বিধবা বিবাহ রচিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, ঠিক আছে, এইটা একটা। এরপর হচ্ছে বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, এই দুটো অবশ্যই মনে রাখবেন। এই দুটো আমি একটু ব্যাখ্যা করি। আচ্ছা ঠিক আছে, একটু আস্তে পড়াই যাতে আপনারা আরো ভালো ধরতে পারেন। এই দুটো একটু ব্যাখ্যা করি। বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব। আমরা কিন্তু আগেই বলছি যে বিদ্যাসাগর তিনি শুধু একজন সাহিত্যিক ছিলেন না, তিনি একজন সমাজ সংস্কারকও বটে। তিনি কি ছিলেন? তিনি একজন সমাজ সংস্কারকও ছিলেন। ছোট্ট করে একটু বলে, তখনকার সময় দেখা যাইতো যে মানে ছোট ছোট অল্প বয়সী মেয়েদেরকে বিয়ে দেওয়া হইতো বুড়ো বুড়ো মানে পুরুষদের কাছে, বয়স্ক পুরুষদের কাছে। ফলে যেটা হইতো, ওই মেয়ে
বয়স হওয়ার আগেই অর্থাৎ ম্যাচিউর হওয়ার আগে, বালিকা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে দেখা গেল স্বামী মারা গেছে। এখন মনে করেন একটা মেয়ের বয়স হচ্ছে 8 বছর, ওকে যদি আপনি যদি বিয়ে দেন 40 বছরের এক ইয়ের কাছে, তো ওই মেয়ে মানে প্রাপ্তবয়স্ক হইতে হইতে 18 বছর ওর হইতে হইতে দেখা গেল যে যেই পুরুষ 40 বছর যেই পুরুষ বিয়ে করছে ও মরে গেছে। তাহলে কি হয়, এই যে বাল্য বিবাহটা হয়, এই বাল্য বিবাহের আফটার ইফেক্টটা কি হয়? বাল্য বিবাহের আফটার ইফেক্টটা দেখা যায় যে বিধবার সংখ্যা বেড়ে যায়। মানে বাল্য বিবাহ যত বেশি হবে বিধবার সংখ্যা তত বাড়বে। কারণ বাল্য বিবাহ মানে কি, মেয়ের বয়স কম আর ছেলের বয়স বেশি। তো ছেলের বয়স বেশি মানে কি, ছেলে তো অলরেডি এক পা কবরে চলে গেছে। আর মেয়ের বয়স কম, তো মেয়ের বয়স হইতে হইতে, মেয়ে প্রাপ্তবয়স্ক হইতে হইতে কি হয়ে যায়, সে কি হয়ে যায়, সে বিধবা হয়ে যায়। তো তখনকার সমাজে আরেকটা জিনিস প্রচলিত ছিল, সেটা হচ্ছে বিধবাদেরকে বিয়ে করা যেত না, মানে বিধবাদের বিয়ে করার কোনো সিস্টেম নাই। তো বিদ্যাসাগর যখন এটা খেয়াল করে দেখলো যে একদিকে বাল্য বিবাহ কমানো যাচ্ছে না, আরেকদিকে কি হচ্ছে যে বহু বিবাহ, আরেকদিকে দেখা যাচ্ছে যে বিধবাদেরকে কেউ বিয়ে করতেছে না। এবং তখন যেটা হইতো, একজন পুরুষ সে বিয়ে করতো একজন নারীকে না, অর্থাৎ পুরুষরা বহু বিবাহে লিপ্ত হতো। মনে করো একজন পুরুষ তার কাছে স্ত্রী আছে এরকম ধরো 4টা 5টা, এখন সবাইরে কিন্তু কম বয়সে বিয়ে করছে, কারো বয়স 8 বছর, কারো বয়স 7 বছর, কারো বয়স 11 বছর, কারো বয়স 10 বছর। এখন এক পুরুষ যখন মারা গেল, এক পুরুষ মারা যাওয়ার সাথে সাথে এই এতগুলো নারী কি হয়ে গেল, বিধবা হয়ে গেল না? তাহলে খেয়াল করে দেখেন, একটা সমাজে একটা বিধবার স্ট্রাগল করা, গদ্য হচ্ছে কবিতা তো বুঝে, আমরা যেমন সুরের তালে তালে ছন্দের তালে তালে পড়ে, ওটা হচ্ছে কবিতা। গদ্য হচ্ছে এই যে আমি যে কথা বলতেছি এগুলো হচ্ছে গদ্য, বুঝছেন? কোনো ছন্দের মিল নাই, গদ্য। তো যেখানে ছিলাম, এই যে কনসেপ্টটা, অর্থাৎ এই যে একজন মারা গেলে কি হয়ে যাচ্ছে, একাধিক নারী বিধবা হয়ে যাচ্ছে। আবার তখন দেখা যাচ্ছে যে বিধবাদের বিবাহ তখন নিষিদ্ধ ছিল। তখন কি হতো, এই বিধবারা সমাজে অনেক কষ্ট করে চলতে হতো, কারণ পুরুষ মানুষ না থাকলে জীবিকা রোজগার কোনো কিছু হতো না। তখন বিদ্যাসাগর সমাজ সংস্কারকমূলক 2টা গ্রন্থ লিখছেন। তিনি প্রথম যেটা লিখলেন সেটা হচ্ছে বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব। তো তিনি এই বইয়ের ভিতর লিখেছেন যে বিধবাদের বিবাহ করার প্রচলন ঘটাতে হবে, তা না হলে সমাজে বিধবার সংখ্যা বেড়ে যাবে। এই নারীদের জীবন তখন কি হবে, কষ্টে কাটবে, কারণ তাদের উপার্জন কেউ থাকবে না, স্বামী থাকবে না, নারী তো সমাজে একা একা চলতে পারে না। আবার এরপর বলছে বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা। একজন পুরুষ মারা গেলে যেহেতু অনেক নারী বিধবা হয়ে যায়, তাহলে এই বহু বিবাহ কি করতে হবে, নিষেধ করে দিতে হবে। আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন, অতি অল্প হইল, ঠিক আছে, এবং আবার অতি অল্প হইল, 2খান পুস্তক, একটা হচ্ছে অতি অল্প হইল, আর একটা হচ্ছে আবার অতি অল্প হইল। এরপর হচ্ছে ব্রজবিলাস, খুবই গুরুত্বপূর্ণ ব্রজবিলাস, এটা পড়বেন। আচ্ছা, এরপর আসেন রত্ন পরীক্ষা, প্রভাবতী সম্ভাষণ, এটা খুব গুরুত্বপূর্ণ, প্রভাবতী সম্ভাষণ। আর মোটামুটি যেগুলো আছে ভূগোল, তারপর হচ্ছে নিষ্কৃতি লাভের শব্দ মঞ্জুরি, জীবন চরিত, প্রভাবতী রত্ন পরীক্ষা, প্রভাবতী সম্ভাষণটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আসলে আমরা প্রশ্ন সলভ করি, বাংলা সাহিত্যের জনক। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা একটু দ্বিধান্বিত। এই প্রশ্নটা কেউ বলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আবার কেউ বলেন মাইকেল মধুসূদন দত্ত। অ্যাকচুয়ালি বাংলা সাহিত্যের কোনো জনক নাই, মানে বাংলা সাহিত্যের কোনো জনক নাই। এটা হচ্ছে প্রথম কোশ্চেন, এই কোশ্চেনটাই সঠিক না। তো সেই হিসেবে অনেকে মাইকেল মধুসূদন দত্ত নেয়, অনেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেয়। মাইকেল মধুসূদন দত্ত আপনাদেরকে আগের ক্লাসে পড়াইছি, কারণ মাইকেল বাংলা সাহিত্যে অনেক কিছু নতুন করে জন্ম দিছে। তবে সবকিছু দিক বিবেচনায় আমরা এখানে মোটামুটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উত্তর নিতে পারি, বাট এই কোশ্চেনটাই ভুল। কারণ আপনি যদি বলেন ভাই কোনটা সঠিক, তাহলে তার হবে না, ঠিক আছে? তাহলে বাংলা গদ্যের জনক, এটা সলভ করেন। 31 বিশেষ বাংলা গদ্যের জনককে, বাংলা গদ্যের জনককে। তাহলে কি হবে বলেন? উত্তর করতে হবে, প্লিজ উত্তর করেন। উত্তর না করলে তো আমি বুঝবো না, আমি আপনাদেরকে সময় দিই উত্তর করার জন্য। এখন আপনারা যদি উত্তর না করেন তাহলে কেমন হবে? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন এটা কি হবে, এটা তো জানেন বিদ্যাসাগর। আচ্ছা, এবার দেখেন বাংলা আধুনিক গদ্যের জনককে, তাও কি বিদ্যাসাগর। আচ্ছা, এরপর দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন কোথায়, কত খ্রিস্টাব্দে, এগুলো প্রথমেই ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন, এগুলো একদম প্রথম স্লাইডে ছিল। বিধবা বিবাহ রহিত হওয়া বিষয়ে কে কলম যুদ্ধ, কলম যুদ্ধ মানে লেখালেখি আর কি, কে কলম যুদ্ধ শুরু করেছেন? তো এই যে বললাম বিধবা বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব।
তাহলে এইটার উত্তর কি হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে। ঠিক আছে, ডি। আচ্ছা, বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম স্মরণীয়? তো উত্তর কি হবে? বিদ্যাসাগর। ঠিক আছে। আচ্ছা, আবার বলছে কোশ্চেন গুলো আসলে মানে ত্রুটিযুক্ত। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনী? তাহলে আমরা পড়ে আসছি স্মৃতিকথামালা, আত্মকথা, আত্মচরিত, আমার কথা। তাহলে বলেন কোনটা হবে এখানে? পড়ছি না এটা? একদম প্রথম মানে দ্বিতীয় স্লাইডে মানে সাহিত্য কর্মগুলো যখন পড়ছি তখন ওখানেই ছিল, তাই না? ছিল, বলেন। ওকে, তাহলে এটা কি হবে? আত্মচরিত। বুঝতে পারছি? ওকে, সি। আচ্ছা, এরপর দেখেন প্রভাবতী সম্ভাষণ কার লেখা? 21 BCS আসে, পড়ছিলাম আমরা, বলেন। প্রভাবতী সম্ভাষণ কার লেখা? তাহলে প্রভাবতী সম্ভাষণ কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা কিন্তু আমি কিন্তু মানে স্টার দিয়ে দিছি, বুঝছেন? এটা স্টার দিয়ে দিছি, তার মানে এটা গুরুত্বপূর্ণ। নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা নয়? শকুন্তলা, সীতার বনবাস, পত্রপুট, ভ্রান্তিবিলাস। বলেন কোনটা নয়? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা নয়? কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা নয়? কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা? তাহলে পত্রপুট এটা পড়ি নাই, তাই না? বাকি সবগুলো পড়ে আসছে। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোনটি? কীর্তিবিলাস, বর্ণপরিচয়, হুতুম পেঁচার নকশা, মরুশিখা। তো এটাও পারবেন, এটাও আমরা ক্লাসে পড়ছি। তাহলে কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা? কোনটা? উত্তর হচ্ছে বর্ণপরিচয়। হ্যাঁ, ওকে। এরপর আসেন দেখি, আমরা মোটামুটি বিদ্যাসাগর বুঝতে পারছি। এরপর আসেন প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র নিয়ে আসলে তেমন আলোচনার কিছু নাই, খুব হালকা পাতলা একটু আলোচনা করে দিতে পারি। তো তিনি একজন ঔপন্যাসিক প্লাস একজন ব্যবসায়ী। পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোন সাহিত্যিক একজন ঔপন্যাসিক, মানে একজন সাহিত্যিক পাশাপাশি একজন ব্যবসায়ী। তিনি মূলত একজন ব্যবসায়ী ছিলেন। তো তিনি মূলত বাংলা নবজাগরণের অন্যতম প্রতিকৃত, এবং তিনি একটা কারণে বাংলা সাহিত্যে অনেক বেশি বিখ্যাত। তিনি হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম ঔপন্যাসিক, অর্থাৎ তিনি বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস লিখেছেন। বাংলা সাহিত্যে প্রথম ঔপন্যাসিক বা বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস লিখেছেন হচ্ছে তিনি। বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস লিখেছে কে? যদি পরীক্ষায় প্রশ্ন আসে, উত্তর হচ্ছে প্যারীচাঁদ মিত্র। তাহলে বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস, এই যে আজকে আমরা যে উপন্যাস পড়ি, এই উপন্যাস প্রথম হাত দিছে কে? প্যারীচাঁদ মিত্র। এখানে তার জন্ম দেওয়া আছে। তার যে ছদ্মনাম, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে তার ছদ্মনাম হচ্ছে কি? টেকচাঁদ ঠাকুর। ছদ্মনাম কি? ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। ছদ্মনাম কি? ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। ওকে, আচ্ছা। তো দেখো এখানে তার কর্মজীবন দেওয়া আছে। তিনি হচ্ছেন 1836 সালে ডেপুটি লাইব্রেরিয়ান হিসেবে কলকাতা পাবলিক লাইব্রেরিতে চাকরি শুরু হয়। এর মধ্যে দিয়ে তার কর্মজীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি প্যারীচাঁদ মিত্র অ্যান্ড সন্স, দেখবেন বিভিন্ন দোকান, বড় বড় মুদি দোকান বা আড়তের সন্স লেখা থাকে, মানে ব্যবসা প্রতিষ্ঠান বুঝাতে এটা ব্যবহার করে। প্যারীচাঁদ মিত্র অ্যান্ড সন্স নামক বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। স্বত্বাধিকারী মানে হচ্ছে মালিক, তিনি সেখানে মালিক হন। এরপর হচ্ছে চায়ের ব্যবসা করতে বেঙ্গল টি কোম্পানি এবং দারাং টি কোম্পানি, এই যে কোম্পানিগুলো তিনি কি ছিলেন? মালিক ছিলেন বা স্বত্বাধিকারী ছিলেন। ঠিক আছে। আচ্ছা, এবার আসলে আমরা একটুখানি দেখি আপনাদের এক্সাম যে হয়, এই এক্সামের কোশ্চেন গুলো আমি নিজে করে দিই, আবার অনেক সময় টিম থেকে করে দেয়, অনেক সময় আমি টিম থেকে করে দিলে আমি আবার চেক দিই। কিন্তু এক্সামের টুকটাক দু একটা প্রশ্ন ভুল হয়ে যায়। কেন হয়ে যায়? ধরেন যে টাইপিস্ট যে ওগুলো ওয়েবসাইটে উঠানোর সময় দেখা যায় 19-20 হয়ে যায়। হ্যাঁ, তো ওয়েবসাইটে ওই যে আপলোড দেওয়ার সময় একটু 19-20 হয়ে যায় দুই একটা প্রশ্ন। ওকে, এরপর দেখেন তার পরিচালিত প্রতিষ্ঠান জ্ঞানপঞ্জিকা সভা। এটা খুব গুরুত্বপূর্ণ। মোটামুটি বাকি কোনো কিছু থেকে পরীক্ষাতে প্রশ্ন না আসলে এটা থেকে প্রশ্ন আসে যে জ্ঞানপঞ্জিকা সভা এটার পরিচালক কে? উত্তর হচ্ছে বিদ্যাসাগর, সরি প্যারীচাঁদ মিত্র। তারপর হচ্ছে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি, তারপর হচ্ছে ডেভিড হেয়ার মেমোরিয়াল সোসাইটি, এগ্রিকালচার এন্ড হর্টিকালচার সোসাইটি, এরপর হচ্ছে বেথুন সোসাইটি। এই বেথুন সোসাইটি এটাও খুব গুরুত্বপূর্ণ। বেথুন সোসাইটি, ঠিক আছে, এই বেথুন সোসাইটি এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বেথুন সোসাইটি এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, বেথুন সোসাইটি, কথা কি বোঝা গেছে? বেথুন সোসাইটি খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এরপর দেখেন আমরা একটু দেখি তার যে প্রথম উপন্যাস, এই উপন্যাস আপনারা সবাই নিশ্চয়ই নাম শুনছেন, আলালের ঘরে দুলাল। আলালের ঘরে দুলাল যে উপন্যাস, এটি প্যারীচাঁদ মিত্রের প্রথম উপন্যাস, তবে এটি সার্থক উপন্যাস না, এটা প্রথম উপন্যাস। এই জন্য তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়, তাকে বাংলা উপন্যাসের পথিকৃৎ বলা হয়।
এগুলো একটু পড়বেন। আলালের ঘর দুলাল, এই আলাল মানে প্যারিচাঁদ মিত্র থেকে আপনি যদি দেখেন যে মানে প্রশ্ন আসে, তাহলে আপনি মানে মোটামুটি 20টা প্রশ্ন দেখলে দেখবেন যে ওই ঘুরে ফিরে একই কোশ্চেন, এই একটা কোশ্চেনই আসে যে বাংলা সাহিত্যের উপন্যাসের পথিকৃৎকে, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি, বাংলা সাহিত্য উপন্যাসের জনককে, এইগুলা। আচ্ছা, এরপর রয়েছে আধ্যাত্মিকা, এটা তার গ্রন্থ, খুবই গুরুত্বপূর্ণ, পড়বেন। এরপর রয়েছে অবেদী, এগুলো গ্রন্থ ডিটেলস পড়ার দরকার নেই, জাস্ট এগুলো একটু পড়ে রাখবেন, এগুলো ডিটেলস মোটেই দরকার নেই, ঠিক আছে? জাস্ট এগুলো একটু জাস্ট জাইনে রাখবেন নামগুলো। তো আলালের ঘরে দুলালের এখানে কাহিনীটাও দেওয়া আছে। আলালের ঘরে দুলালের কাহিনী এরূপ, ধনী বিষয়ী বাবুরামের অতি আদরের পুত্র মতিলাল অবল্য কখনো ধর্মীয় নীতির শিক্ষা পায়নি। শিক্ষার ব্যাপারে পিতা ছিলেন উদাসীন, উপরন্তু কুসঙ্গ তাকে অধপতনের দিকে ধাপে নিয়ে গেছে। পিতার মৃত্যুর পর প্রাপ্ত সব সম্পত্তি নষ্ট করে ফেলে, পরে দুঃখের জীবন তার বোধোদয় ঘটে এবং হৃদয় মন পরিবর্তন হয়। অন্যদিকে মতিলালের অনুজ রামলাল, অনুজ মানে ছোট, বুঝছেন? ওকে, রামলাল আদর্শ চরিত্র, ঠিক আছে? রামবাবুর একান্ত স্নেহময়, বড় হয়ে স্নেহ ছায়ায় বড় হয়ে সে সকল নির্দেশ মান্য করে এবং সর্বজনের প্রশংসা অর্জন করে। মতিলালের চৈতন্যদয় এবং আদর্শ জীবনের প্রতি আকর্ষণের মাধ্যমে সমাপ্তি ঘটেছে। অর্থাৎ যে টাকা পয়সা থাকলে দেখবেন যে বড় লোকের ছেলেরা, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যাদের টাকা বেশি, বড় লোকের ছেলেরা ঠিক আছে। তো মানে অনুজ যারা রাম মানে বড় লোকের যে ছেলেরা, তারা অনেক সময় টাকা পয়সা বেশি থাকলে টাকা পয়সার গরমেই নষ্ট হয়ে যায়, এখানে সেগুলোর কথা বলছি। আসলে আমরা একটু দেখি, তো এখানে আরো অনেকগুলো আসে, যেমন কৃষি পাঠ, তারপর হচ্ছে গীতাঙ্কুর, রামারঞ্জিকা, এগুলো জাস্ট পড়ে রাখবেন। আমি আবার বলতেছি এগুলো আপনাকে ডিটেলস মোটেই পড়া লাগবে না, যেগুলো ডিটেলস পড়া লাগবে এগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপর খেয়াল করে এই যে ভামা তৌসেনী, এটা পড়বেন, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কি ডেভিড হেয়ারের জীবন চরিত, এদেশীয় স্ত্রী লোকদের পূর্ব অবস্থা, তারপর হচ্ছে যৎকিঞ্চিত, জাস্ট একটু পড়ে রাখবেন এগুলা, যেগুলো দাগ দিছি, মানে জাস্ট পড়ে রাখবেন যাতে পরীক্ষাতে কমানো। এরপর তার একটা প্রহসন আছে, প্রহসন হচ্ছে মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়। এটার কনটেক্সট কি, 19 শতাব্দীতে কলকাতার শিক্ষিত বাঙালি, বিশেষ করে পুরুষদের মদ্যপান, এগুলো নিয়ে আমরা মাইকেলের ইয়েতেও আলোচনা করছি, যে ইংরেজ ভাবাপূর্ণ একটা শিক্ষিত ছাত্র সমাজ ছিল যারা মূলত মদ্যপান, বেশ্যাবৃত্তিতে তারা জড়িয়ে থাকতো, এটা নিয়ে মূলত এটা লেখা হয়েছে। এরপর যে জাতিভেদ, তাদের জীবনযাপন নিয়ে ব্যঙ্গাত্মক রচনা, অর্থাৎ তাদের যে জীবনযাপন, তারা যে মদ এবং নারীর মধ্যে আসক্ত হয়ে থাকতো, তো তাদেরকে একটু কটাক্ষ করে ব্যঙ্গ করে এটা লেখা হয়েছে, এই মদ খাওয়ার বড় দায়। এরপর হচ্ছে তার সম্পাদিত পত্রিকা, তার সম্পাদিত পত্রিকার ভিতরে আমরা যদি দেখি যে মাসিক পত্রিকা ছিল, তারপর হচ্ছে মানে পত্রিকার নামই হচ্ছে মাসিক পত্রিকা, এবং তিনি হচ্ছে 1883-তে তিনি হচ্ছে 23 নভেম্বর মৃত্যুবরণ করেন। তো দেখেন আমরা তার কোশ্চেন গুলো একটু দেখি। বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে? বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি? দেখেন সবগুলো, ওই যে বললাম না যে ঘুরে ফিরে একই কোশ্চেন আসে, ঘুরে ফিরে দেখা যায় যে একই কোশ্চেন আসে। ওকে, তাহলে বলেন তো এটার উত্তর কি হবে, বলেন? বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে? বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে? প্যারিচাঁদ মিত্র। বাংলা ভাষার প্রথম উপন্যাসের নাম কি? উত্তর হচ্ছে আলালের ঘরে দুলাল, অর্থাৎ অপশন খ। আচ্ছা, এরপর আসেন আলালের ঘরে দুলাল উপন্যাস কে লিখেছেন? আলালের ঘরে দুলাল উপন্যাস লিখেছেন প্যারিচাঁদ মিত্র। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? আমরা পড়ে আসছি, টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? প্যারিচাঁদ মিত্র। মানে আপনারা যা পড়াইছি তা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল কবে প্রকাশিত হয়? তো একটু যদি খেয়াল করে দেখেন, এই যে এগুলো কিন্তু আপনাদেরকে সবগুলো, মানে আপনি যদি এই স্লাইডটা যদি ভালো করে যদি পড়তে পারেন, আপনারা কোনো কিছু আপনার মনে থাকবে না। এই যে দেখেন 1858-তে, তাহলে আপনি এখান থেকে এটা কি করতে পারবেন, জাস্ট একটু পড়লে আপনি উত্তরগুলো বের করে ফেলতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন এরপর হচ্ছে আলালি বা হুতুমি ভাষা কোনটা? ভাষাকে বলা হয় কোনটা? আলালি বা হুতুমি ভাষা বলা হয় কোন ভাষাকে? তো এটা একটু মানে এই কোশ্চেনটাতে একটু ঝামেলা আছে। আমরা এই মানে বেসিক্যালি প্যারিচাঁদ মিত্র যে ভাষা লিখতো ওটা আলালি বা হুতুমি ভাষা বলা হয় আর কি, এটা একটু স্কিপ করি, বাকি সব ওকে আছে। আচ্ছা, এটা একটু ইয়েতে ভুল আছে। তো আমাকে একটু বলেন যে আজকের ক্লাস আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আমরা দুজন সাহিত্যিককে নিয়ে আলোচনা করলাম, খুব বড় সাহিত্যিক না, মোটামুটি ছোট সাহিত্যিক, মানে ছোট সাহিত্যিক বলতে আমাদের পরীক্ষার জন্য তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। আর আমাদের পদাশ্রিত নির্দেশক খুবই ছোট টপিক। তো এই 3টে টপিকের উপর ইনশাল্লাহ আগামীকাল এক্সাম হবে, আর পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, পিডিএফ দিয়ে দেওয়া হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।